হ্যাঁ, লাস্ট আমি গতকালকে যেটা বলেছিলাম সেটা ভোল্ট মিটারের বলেছিলাম রেঞ্জ এক্সটেনশন করা, এবং ভোল্ট মিটারে রেঞ্জ এক্সটেনশন মানে এই যে রেঞ্জ এক্সটেনশন করা অর্থাৎ রেঞ্জ এক্সটেনশন মানে কি, মানে একটা মিটার বেসিক্যালি ধরো 300 ভোল্টের ডিজাইন করা ছিল, তাকে আমি 500 ভোল্ট অব্দি মেজার করাবো। তাহলে আমার উপায় হচ্ছে বাইরে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে, আর মিটারের এই ঢাকনাটা খুলে এর লেখাগুলোকে চেঞ্জ করে দিতে হবে, মানে ম্যাক্সিমাম অ্যাকর্ডিংলি যেটা করবো সেই স্কেল অর্ডারে আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, যদি এটাকে 500 করি তাহলে এইটা দেখে নিতে হবে 500, 400, 300, 200, 100, এইভাবে করতে হবে তাহলে। হুম, তাহলে সেই অর্ডারে এটাকেও সেই অর্ডারে করতে হবে। তো এইটা হচ্ছে রেঞ্জ এক্সটেনশনের পদ্ধতি, এবং এই যে রেজিস্ট্যান্সটা কানেক্ট করব, রেজিস্ট্যান্সটা কানেক্ট করতে কি ফর্মুলা লাগবে তার ফর্মুলার ডেরিভেশনটা আমরা কালকে দেখে নিয়েছি কিভাবে করব। আজকে যেটা করব সেটা হচ্ছে অ্যামমিটারের রেঞ্জ এক্সটেনশন। এই ভোল্ট মিটার এবং অ্যামমিটারের রেঞ্জ এক্সটেনশন, এটা কিন্তু তোমাকে সারা জীবন মনে রাখতে হবে। প্রচুর আসে এটা থেকে কোশ্চেন প্রচুর আসে। আমি চাইছি যদি শনিবার কোনো প্র্যাকটিক্যাল করাতে পারি তাহলে আমি রেঞ্জ এক্সটেনশনের উপর দিয়েই ইয়ে করব। ঠিক আছে, মানে দেখি যদি হয়, আমি জানি না হবে কিনা, না হওয়ারই চান্স বেশি। তো এখন যেটা আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে অ্যামমিটারের রেঞ্জ এক্সটেনশন। ঠিক আছে, তো অ্যামমিটারের রেঞ্জ এক্সটেনশন বলার আগে অ্যামমিটার সম্পর্কে কিছু জিনিস আমরা দেখে নিই, যে অ্যামমিটার ব্যাপারটা কি ছিল। বলেছিলাম যে অ্যামমিটার হচ্ছে বেসিক্যালি কি, না গ্যালভানোমিটারের সাথে একটা সিরিজ রেজিস্ট্যান্স, সরি শান্ট রেজিস্ট্যান্স, গ্যালভানোমিটারের সাথে শান্ট রেজিস্ট্যান্স দেওয়া। কেন? কারণ যে কারেন্টটা আমি এর ভেতর দিয়ে পাঠাচ্ছি সেই কারেন্টটা যদি কয়েলের ভেতর দিয়ে যায় তাহলে কয়েলটা পুড়ে যাবে। ঠিক আছে, হিউজ কারেন্টও নিতে পারে না, ওই জন্য বাইরে দিয়ে একটা আমি আলাদা করে একটা কারেন্ট যাওয়ার একটা আলাদা পাথ করে দেবো, যেটাকে আমি বলছি শান্ট রেজিস্ট্যান্স। তো এই যে শান্ট রেজিস্ট্যান্স ব্যাপারটা বলছি, এদিকে হোক বা এই দিকটায় হোক, এইদিকে ধরো আমি শান্ট রেজিস্ট্যান্সের পাথ করে দিলাম, অর্থাৎ ম্যাক্সিমাম কারেন্টটা এদিক দিয়ে চলে যাবে, খুব অল্প পরিমাণ কারেন্ট কয়েলের এই ডিফ্লেকশন টর্কটা তৈরি করবে। অ্যাকর্ডিংলি যেরকম স্কেল হয় সেই মিটার দেখাবে। তো আমি ধরো চাইছি যে এই মিটারটাকে আমি রেঞ্জ এক্সটেনশন করব। রেঞ্জ এক্সটেনশন মানে কি, ধরো আমি একটা অ্যামমিটার নিলাম, ভোল্ট মিটার, ধরো এই একটা অ্যামমিটার আছে, 100 অ্যাম্পিয়ার, বাবা, ধরো এইটা নিচ্ছি। হ্যাঁ এটাই নিচ্ছি, ঠিক আছে, অসুবিধা নেই। এই অ্যামমিটারটা রেঞ্জ এক্সটেনশন করব। রেঞ্জ এক্সটেনশন করাটা মানে কি, অর্থাৎ যেটা আমি বলতে চাইছি যে রেঞ্জ এক্সটেনশন করতে হলে আমাকে মানে ধর এটা 100 দেখতে পাচ্ছি, মিটারটা নিয়ে এসে যেটা 100 অ্যাম্পিয়ার অব্দি মাপতে পারে। আমি চাইছি না 200 অ্যাম্পিয়ার অব্দি মাপাবো, 200 অ্যাম্পিয়ার, মানে আমি একটা এমন মিটার চাইছি যেন এটা আমার 200 অ্যাম্পিয়ার অব্দি মাপতে পারে। তাহলে কি হবে যে এর ভেতর দিয়ে আমি যদি 100 অ্যাম্পিয়ার ফ্লো পাঠাই, 100 অ্যাম্পিয়ার কি করে ফ্লো পাঠাবো, ধর এটাকে আমাকে বুঝতে পারছি এটাকে সিরিজে কানেক্ট করতে হয়। হুম, তো আমি সাপোজ দেখো এইখানে একটা 1000 ভোল্টের সোর্স নিলাম, 1000 ভোল্টের সোর্স নিয়েছি, আর এইখানটা আমি নিয়েছি 10 ওহম। তাহলে তোমরা বুঝতেই পারছো ভি বাই আই করলে কত হয়, আই এর ভ্যালুটা দেখো 100 অ্যাম্পিয়ার হয়। তাহলে এই 100 অ্যাম্পিয়ার কিন্তু কারেন্ট এই অ্যামমিটারের ভেতর দিয়ে যাবে, এবং 100 অ্যাম্পিয়ার অ্যামমিটারের ভেতর দিয়ে যাওয়ার সময় কাঁটাটা এখানে 100তে দেখাবে। আমি আগেই বলেছি যে অ্যামমিটারের কয়েলের ভেতর দিয়ে কিন্তু পুরো 100 অ্যাম্পিয়ার যাচ্ছে না। 100 অ্যাম্পিয়ার মানে হিউজ অ্যাম্পিয়ার, ওটা ওই কয়েলের ভেতর দিয়ে গেলে কয়েলটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। ভেতরে কি থাকে বলেছিলাম যে এটা যদি আমার কয়েল হয়, অর্থাৎ অ্যামমিটারের এইটা যদি আমার অ্যামমিটারের কয়েলটা হয় আর কি বেসিক্যালি, সেই কয়েলের ভেতর দিয়ে 100 অ্যাম্পিয়ারকে আমরা পাঠাবো না। আমরা কি করব, এই যে অ্যামমিটারের কানেকশনটা, সেই কানেকশনের ভেতরেই বাইরে থেকে একটা শান্ট রেজিস্ট্যান্স, মানে খুব লো একটা রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে। তাতে করে কি হবে যে আমি যদি এর ভেতর দিয়ে এই মিটারের ভেতর দিয়ে মানে অর্থাৎ মিটারের কানেকশন টার্মিনালে আমি যদি 100 অ্যাম্পিয়ার ফ্লো করে দিই, যেটা হয়তো বাস্তবিক ঘটতে পারে, যে হয়তো খুব বেশি হলে তো 2 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ারের কারেসপন্ডিং 2 অ্যাম্পিয়ার এখান দিয়ে গেল, বাকি, বা 2 অ্যাম্পিয়ার কেন, ধর 1 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ারটা হিউজ,
এই 100 অ্যাম্পিয়ারের কারেসপন্ডিং 100 অ্যাম্পিয়ার কারেসপন্ডিং 1 অ্যাম্পিয়ার অনলি এখান দিয়ে গেল, আর 99 অ্যাম্পিয়ার মনে করো এই দিক দিয়ে ফ্লো হয়ে গেল, তারপর এই দিক দিয়ে এসে আবার 100 অ্যাম্পিয়ার হয়ে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ বেসিক্যালি যেটা করছি, এই যে মুভিং কয়েলটা, যে কয়েলটা ডিফ্লেকশন টর্ক তৈরি করছে, সেই ডিফ্লেকশন টর্ক তৈরি করা মুভিং কয়েলটার ভেতর দিয়ে আমি 1 অ্যাম্পিয়ারের বেশি পাঠাচ্ছি না, পাঠালে পুড়ে যাবে, সেই জন্য একটা শান্ট লাগিয়ে দিয়েছি। তো এইটা টোটালটা তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ না, এই টোটালটাকে ওরা একটা বাক্সের মধ্যে ভরে দিয়েছে, এই টোটালটাকে। সেই বাক্সটাই হচ্ছে এই বাক্সটা, এই যে সাদা রঙের বাক্স, এইটা ভেতরে অলরেডি শান্ট রয়েছে। তো এরপর কি হচ্ছে, এরপর মনে করি আমি চাইছি যে এটা 100 অ্যাম্পিয়ার হয়েছে, ঠিক আছে। এবার যদি ধরো ধরো আমি এই রেজিস্ট্যান্সটা, যেটা আমি 10 ওহম নিয়েছিলাম, সেই রেজিস্ট্যান্সটা মনে করো আমি কমিয়ে দিলাম, আরো কমিয়ে কত করলাম, 5 ওহম করলাম, কমিয়ে দিলাম। তাহলে যেই 5 ওহম করব, অ্যাম্পিয়ারটা কত হবে? দেখো অ্যাম্পিয়ারটা সঙ্গে সঙ্গে বেড়ে যাবে, এটা হয়ে যাবে 200 অ্যাম্পিয়ার। 1000/5 5 করলে দেখো 200 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে। যে মিটারের ভেতর দিয়ে 200 অ্যাম্পিয়ার ফ্লো হতে যাবে, হুম, তার আগে দেখো কি হলো ঘটনাটা, যে 100 অ্যাম্পিয়ার পাঠালে এই কয়েলের ভেতর দিয়ে 1 অ্যাম্পিয়ার দৌড়তো, এই এই মুভিং কয়েলটার ভেতর দিয়ে 1 অ্যাম্পিয়ার দৌড়তো। তো ম্যাক্সিমাম তো 100 অ্যাম্পিয়ার তুমি দিতে, তার বেশি তো দিতে না। তো ধরো 50 অ্যাম্পিয়ার পাঠালে 0.5 অ্যাম্পিয়ার যেত, এইভাবে ডিজাইন করা হয়েছে। এবার তুমি যেই বাইরে দিয়ে 200 অ্যাম্পিয়ার পাঠিয়ে দিচ্ছ, তখন দেখা যাচ্ছে যে 198 অ্যাম্পিয়ার এইখান দিয়ে ফ্লো করছে, তাতে সমস্যা নেই। সমস্যা হচ্ছে বাকি 2 অ্যাম্পিয়ার কয়েলের ভেতর দিয়ে ফ্লো করছে। 200 অ্যাম্পিয়ারের কারেসপন্ডিং 2 অ্যাম্পিয়ার কয়েলের ভেতর দিয়ে ফ্লো করছে, বাকি 198 বাইরে দিয়ে ফ্লো করছে। যখনই দেখবে এরকম সিচুয়েশন আসবে, তখন এই 2 অ্যাম্পিয়ারে গিয়ে এই কয়েলটা ধরো পুড়ে যাবে, কারণ এই কয়েলটা ডিজাইন করা হয়েছে ম্যাক্সিমাম 1 অ্যাম্পিয়ার অব্দি সহ্য করতে পারে। অর্থাৎ যেটা বলতে চাইছি, একটা মিটার যদি 100 অ্যাম্পিয়ার অব্দি সহ্য করতে পারে, হয়তো কয়েলটা এইভাবে ডিজাইন করা আছে যে তার যে মুভিং কয়েলটা, সেটাও কারেসপন্ডিং 1 অ্যাম্পিয়ার অব্দি সহ্য করতে পারে, তার বেশি ও সহ্য করতে পারে না। ঠিক আছে, তার মানে 200 অ্যাম্পিয়ার দিলে আবার ওটাও নষ্ট হতে পারে, আবার মেবি এই রেজিস্ট্যান্সটাও জ্বলে যেতে পারে। হয়তো এটাও ডিজাইন করা হয়েছিল যে 99 অ্যাম্পিয়ার অব্দি ও নিতে পারবে, তার বেশি 198, মানে তার ডবল অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে এখান দিয়ে, হয়তো এইটাও পুড়ে যেতে পারে। তার মানে আমাকে কি করতে হবে, যে মিটারের ভেতর আমাকে বুঝে নিতে হবে যে মিটারের ভেতর দিয়ে কোনোভাবেই আমার 100 অ্যাম্পিয়ারের বেশি আমি পাঠাবো না। তাহলে সেক্ষেত্রে আমায় কি করতে হবে, বলো কি করতে হবে, তোমরা কেউ একটু বুদ্ধি করে বলো কি করতে হতে পারে। এটা থেকে যদি বাঁচতে চাই আমি, যে না মিটার ভেতর দিয়ে আমি 100 অ্যাম্পিয়ার বেশি পাঠাবো না। যেরকম আগের দিন আমরা করলাম ভোল্ট মিটারটাকে, দেখো কি করলাম, এই যে ভোল্ট মিটারটাতে, ভোল্ট মিটারটা 300 ভোল্টের বেশি টলারেট করতেই পারে না। তাহলে ওর অ্যাক্রস যাতে 300 ভোল্টের বেশি কোনোভাবেই না পড়ে, আমি একটা সিরিজে একটা রেজিস্ট্যান্স লাগিয়েছিলাম, তাই তো গতকালকে যেটা করেছিলাম। তাহলে আজকে আমার অ্যামমিটারের জন্য প্রশ্ন হচ্ছে যে এই অ্যামমিটারটার ভেতর দিয়ে এমন কি অ্যারেঞ্জমেন্ট করতে পারি যাতে করে আমার এর ভেতর বাইরে দিয়ে 200 অ্যাম্পিয়ার, ধরো আমি এইখান দিয়ে 200 অ্যাম্পিয়ার পাঠাবো, এরোটা আমি ভুল দিকে দিয়েছি, এরোটা এইদিকে হবে। আমি ধরো এটার ভেতর দিয়ে 200 অ্যাম্পিয়ার পাঠাবো, মানে এইখান দিয়ে 200 অ্যাম্পিয়ার পাঠাবো, কিন্তু মিটার ভেতর ঢুকবে না, বলো। স্যার তাহলে প্যারালালি একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে। ঠিক, তার মানে প্যারালালি একটা লো রেজিস্ট্যান্স লাগিয়ে দিতে হবে এইখানটা। তাতে করে কি হবে, যে এইখান দিয়ে দেখো 200 অ্যাম্পিয়ার যেই এলো, তখন দেখো এই 200 অ্যাম্পিয়ারটা এসে যাওয়ার দুটো পাথ, এইখান দিয়ে একটা পাথ, এইখান দিয়ে একটা পাথ, তাই তো। এইখান দিয়ে একটা অ্যাম্পিয়ার আসবে, এদিক দিয়ে আসবে, আর এই মিটার থেকে একটা নামবে, দুটো অ্যাড হয়ে আবার যেরকম 200 অ্যাম্পিয়ার ছিল এদিক দিয়ে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে আমি সামহাউ একটা অ্যারেঞ্জমেন্ট করব যাতে এই লাইনটা, অর্থাৎ মিটারের ভেতর দিয়ে যে লাইনটা রয়েছে, সেই লাইন দিয়ে যাতে কোনোভাবেই 100 অ্যাম্পিয়ারের বেশি না যায়। যা যাবে লেস দ্যান ইকুয়াল টু 100, মানে 100-র বেশি যাবে না, বাকি অ্যাম্পিয়ারটা এদিক দিয়ে ফ্লো করে দেবো। অর্থাৎ যদি 200 অ্যাম্পিয়ার আমি এদিক দিয়ে পাঠাই, তাহলে 100 অ্যাম্পিয়ার মিটারের ভেতর দিয়ে যাবে, বাকি 100 অ্যাম্পিয়ার যেন বাইরে দিয়ে যায়, যেন ওটা বাইরে দিয়ে যায়। ঠিক আছে, বোঝাতে গেছে পেরেছি আমি কি বলছি। তাহলে এইটা যদি আমাকে করতে হয়, তখন আমি সার্কিটটাকে একটু ভেবে নিই যে জিনিসটা কিরকম হতে পারে। তো মনে করো আমার কাছে দুটো প্যারালাল রেজিস্ট্যান্স আছে, এই একটা রেজিস্ট্যান্স, আর একটা রেজিস্ট্যান্স আছে এই একটা।
দুটো প্যারালাল, দুটো স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট দেখো সেম, ঠিক আছে, এটা প্যারালালে কানেক্টেড আছে। তো আমার এইখান দিয়ে মনে করো একটা অ্যাম্পিয়ার যাচ্ছে, এখানে একটা অ্যাম্পিয়ার যাচ্ছে, কত অ্যাম্পিয়ার, না ধরো এখান দিয়ে আমার যাচ্ছে 20 অ্যাম্পিয়ার যাচ্ছে, কথার কথা বলছি। এবার কারেন্টটা এইখানে গিয়ে ধরো দুটো পাথ দেখবে, এদিক দিয়ে যাওয়ার একটা পাথ, এদিক দিয়ে যাওয়ার একটা পাথ। তাহলে প্রশ্ন হচ্ছে কোন পাথে কত যাবে। তো আমরা অলরেডি দেখো এই স্লাইডটায় জেনে নিয়েছি, এই যে if resistances are এটা if resistances are connected in parallel, যদি প্যারালাল কানেক্টেড থাকে, then high current will be flowed through lower resistance, যেটা লো রেজিস্ট্যান্স তার ভেতর দিয়ে বেশি কারেন্ট ফ্লো হবে, যেটা রেজিস্ট্যান্সের কনসেপ্ট আমরা জানি। আর হাই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে লো কারেন্ট ফ্লো হবে। অর্থাৎ মনে করো এই রেজিস্ট্যান্সটা বড়, মানে বেশি ভ্যালু, আর এই রেজিস্ট্যান্সটা মনে করো ছোট একটা ভ্যালু, ঠিক আছে। প্রথমে আমি একটা কাজ করি, ধরো এখানে 30 অ্যাম্পিয়ার পাঠাই, 30 অ্যাম্পিয়ার পাঠাই। ধরো এইটার ভ্যালু হচ্ছে, কথার কথা বলছি, এটার ভ্যালু হচ্ছে 2 ওহম, এটার ভ্যালু হচ্ছে 1 ওহম। তাহলে দেখো এইখানে যে 30 অ্যাম্পিয়ার যাচ্ছে ওটা দুভাগে ভাগ হবে। যদি প্রশ্ন করি কার ভেতর দিয়ে কতটা কিভাবে ভাগ হবে, তখন তোমরা বলবে যে স্যার যেটা বেশি রেজিস্ট্যান্স তার ভেতর দিয়ে লো কারেন্ট ফ্লো হবে, আর যেটা কম রেজিস্ট্যান্স তার ভেতর দিয়ে বেশি কারেন্ট ফ্লো হবে। একটু যদি ভাবনা চিন্তা করি, ক্যালকুলেশনে তো বেরিয়ে আসবে, ঠিক ঠিক আছে, আমি মুখে মুখে যদি একটু ভাবনা চিন্তা করি, দেখো 30 অ্যাম্পিয়ারটা দুভাগে ভাগ হবে, এইখান দিয়ে যাবে 20 অ্যাম্পিয়ার, আর বাকি 10 অ্যাম্পিয়ার দেখো যাবে এইখান দিয়ে, তাই না? বেশি রেজিস্ট্যান্স কম কারেন্ট, আর এটা কম রেজিস্ট্যান্স বেশি কারেন্ট। তাহলে 30 অ্যাম্পিয়ারটা 10 আর 20 দুভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে ফ্লো হবে। এবং হচ্ছে আমার যদি একটা রেজিস্ট্যান্স আর হয়, এখান দিয়ে যদি আমার আই কারেন্ট ফ্লো হয়, এটা যদি দুভাগে ভাগ হয়, আমি এটা এই পরের পরের স্লাইডটা দেখাই। ধরো তোমার দুটো রেজিস্ট্যান্স ছিল, হুম, এই রেজিস্ট্যান্সটা ধরো R1, আর আরেকটা রেজিস্ট্যান্স আছে R2, ঠিক আছে। মনে করো এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে I1 কারেন্ট যাচ্ছে, আর এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে I2। অর্থাৎ কি না, আমি যে টোটাল আই কারেন্ট পাঠিয়েছিলাম সেটা দেখো দুভাগে, দুটো ইয়েতে ডিভাইড হয়েছিল। টোটাল আই কারেন্ট পাঠিয়েছিলাম, দেখো আই ইকুয়াল টু বেসিক্যালি I1 প্লাস I2, কারেন্টটা দুভাগে ভাগ হয়ে গেছে। আমি যদি এবার প্রশ্ন করি যে কার ভেতর দিয়ে কত কারেন্ট যাবে, সেটা বার করা খুব সোজা একটা টেকনিক আছে। দেখো দুটো প্যারালাল আছে, সিম্পলি দুটো প্যারালাল। তাহলে যদি দুটো সিম্পলি প্যারালাল হয়, তাহলে দেখো এই ভোল্টের অ্যাক্রসে যে ড্রপটা, অর্থাৎ ভোল্টেজ এই দুটোর অ্যাক্রসে ভোল্টেজটা দেখো সেম, এই ভোল্টেজটা সেম। অর্থাৎ এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যা ভোল্টেজ, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে সেম ভোল্টেজ। অর্থাৎ এই ভি ইকুয়াল টু বেসিক্যালি দেখো I1 R1 ইকুয়াল টু দেখো I2 R2, একদম সেম পুরো। I1 R1 ইকুয়াল টু I2 R2। দেখো আগের ছবিটা তো দেখে নাও, এই দেখো I1 R1 ধরো 20 × 1 ওহম কত হয়, 20 ভোল্ট। আবার এদিকে দেখো 10 অ্যাম্পিয়ার ইন্টু 2 ওহম কত হয়, 20 ভোল্ট। হবেই, ওটা হতেই হবে, হবে বলেই ওইভাবে ভাগ হবে। এবং সেক্ষেত্রে আমি যদি দেখে নিই যে I1 কত হবে, I2 কত হবে, আই কারেন্ট যদি পাঠাই, তাহলে দেখবে একটা পার্টিকুলার রেশিওতে ভাগ হয়। অর্থাৎ এখান থেকে দেখবে উঠে আসে, এটা সার্কিট থিওরিতে তোমরা পড়বে, যে I1 এর ভ্যালু কত হয়, আই ইন্টু, মানে আই মানে যে মেন কারেন্ট আমি পাঠিয়েছি সেইটা ইন্টু, দেখে গেল, তো কারেন্ট ডিভিশনের রুল তো? হ্যাঁ কারেন্ট ডিভিশনের রুল, এক্স্যাক্টলি। তোমরা পড়েছো তো আগে না, হ্যাঁ, বেসিক রেফারেন্সে পড়েছো। আর ছিল। টু বাই R1 প্লাস R2, উল্টোটার রেজিস্ট্যান্স বাই টোটালটা। অর্থাৎ এই কারেন্ট ডিভিশন রুলে ভাগ হয়। এবং I2 এর ভ্যালু কত হয়, I2 ভ্যালুতে সেম থাকে, শুধু এই R2 এর জায়গায় হয়ে যায় R1, বাকিগুলো সব সেম থাকে। I1 এর দেখো I1 এর হলে R2 হবে, আর I2 এর হলে R1 হবে, শুধু এইটুকু মনে রাখবে, মানে উল্টোটা রেজিস্ট্যান্স বাই টোটালটা, টোটাল রেজিস্ট্যান্সটা এইভাবে ভাগ হয়।
তো সেই রেশিও থেকে আমি বলে দিলাম যে 1 ওহমের ভেতর দিয়ে 20 অ্যাম্পিয়ার যাবে আর 2 ওহমের ভেতর দিয়ে 10 অ্যাম্পিয়ার যাবে, যদি একটা 2 ওহম একটা 1 ওহম হয়। কিন্তু ধরো যদি দুটোরই সেম ওহম হয়, অর্থাৎ এটাও মনে করো 2 ওহম, তাহলে বলো তো কারেন্টটা কত কত ভাগ হবে? হাফ হাফ করে চলে যাবে। পুরো হাফ হাফ করে চলে যাবে, এক্স্যাক্টলি। আর যদি দুটো রেজিস্ট্যান্স সমান হয়ে যায়, এটাও 2 ওহম এটাও 2 ওহম, তাহলে দুটো যাবার সমান সমান পাথ। সেক্ষেত্রে আমার যেটা হবে, পুরো এই 30 অ্যাম্পিয়ারটা পুরো দুভাগে ভাগ হবে, 15 অ্যাম্পিয়ার করে দুভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ এটাও দেখবে এখান দিয়েও দেখবে 15 অ্যাম্পিয়ার যাচ্ছে, এখান দিয়েও দেখবে 15 অ্যাম্পিয়ার যাচ্ছে, দুটো রেজিস্ট্যান্স সমান হয়ে যায়। তাহলে এবার এইটা থেকে আবার আগের ছবিটা ভাবো, যে আমাকে যদি 200 অ্যাম্পিয়ার কে এইভাবে ভাগ করতে হয় যে এখান দিয়েও আমি 100 অ্যাম্পিয়ার নিয়ে যাব আর এখান দিয়েও আমি 100 অ্যাম্পিয়ার নিয়ে যাব, যদি আমি এভাবে ভাবি, তাহলে কি করব? মিটারের যা রেজিস্ট্যান্স, বাইরের রেজিস্ট্যান্সটা সেম দিয়ে দেবো, তাই না? একদম সেম দিয়ে দেবো বেসিক্যালি। এবং ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি 200 অ্যাম্পিয়ারটাকে 100 100 ভাগ করতে হয়, যে ধরো আমি রেঞ্জ এক্সটেনশন করবো যে আমি 200 অ্যাম্পিয়ার অবধি মাপবো, তাহলে সেক্ষেত্রে আমি যেটা করব, এইখান দিয়ে 200 অ্যাম্পিয়ার গেলে যেন 100 অ্যাম্পিয়ার মিটারের ভেতর দিয়ে যায় আর বাকি 100 অ্যাম্পিয়ার বাইরের রেজিস্ট্যান্স দিয়ে যায়, তাহলে মিটারের যা রেজিস্ট্যান্স বাইরের সেম রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে। মিটার রেজিস্ট্যান্সটা মেপে নাও কত, বাইরে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দাও, আর মিটার এই কাঁচটা খোলো, কাঁচটা খুলে এই লেখাগুলোকে মুছে দাও। অর্থাৎ এই 100টাকে কেটে দাও, 100 জায়গায় লেখো 200, এই লেখাগুলো সব পেন দিয়ে কেটে দাও। পেন দিয়ে কেটে দিয়ে যেরকম যা যা রেঞ্জ দরকার, মানে পুরো ডবল রেঞ্জ হয়ে গেল। তো তো ডবল যেহেতু রেঞ্জ হয়ে গেল, 20টা হয়ে যাবে এখন 40, ঠিক আছে, 60টা হয়ে যাবে 100, সরি, 60 হয়ে যাবে তোমার 120, এইখানে 80 না কত লেখা ছিল, ও সরি এখানে 40 লেখা ছিল, সরি, 40টা হয়ে যাবে 80, এখানে 60 লেখা ছিল ওটা হয়ে যাবে 120, এখানে 80 লেখা ছিল ওটাকে লিখে দেবে 160, আর এখানে 100 লেখা ছিল ওটার জায়গায় লিখে দেবে 200। ব্যাস, তাহলে তোমার 200 মিটার ভোল্টের মিটার হয়ে গেল। এইভাবে রেঞ্জ এক্সটেনশন করা হয়। এবারে গতকালের মতো রেঞ্জ এক্সটেনশনের যদি আমি জেনারেলিস্ট ফর্মুলাতে আসতে চাই, যে আমার জেনারেল ফর্মুলা কি, তাহলে দেখো আমাকে একটু এই এই যে মেথডে আমি করেছি, এই কারেন্ট ডিভিশন রুলের যে মেথড, সেই মেথড অনুযায়ী আমাকে কিন্তু আসতে হবে, ঠিক আছে? তাহলে আমি এই ছবিটাকে একটু মাথায় রেখে দেবো, আর তার সঙ্গে সঙ্গে আমি একটু জিনিসগুলো দেখতে দেখতে যাই যে কি হবে বা না হবে। তো গতকালকের মতোই আজকেও আমি একটু রেঞ্জ এক্সটেনশন অফ অ্যামমিটারটাকে দেখে নিই, যে আমার জেনারেলিস্ট ফর্মুলা কি দাঁড়াবে। এটা গতকালকে আমি ইয়ের করেছিলাম, ভোল্টমিটারে করেছিলাম। আজকে যেটা করব, রেঞ্জ এক্সটেনশন অফ অ্যামমিটার টু অ্যামমিটার। এবং মনে করি অ্যামমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে আর, এই অ্যামমিটারের রেজিস্ট্যান্সটা আমি কি করে মাপবো? হ্যাঁ, এইখানে একটা প্রশ্ন আছে যে স্যার অ্যামমিটারের রেজিস্ট্যান্স আপনি বলছেন, অ্যামমিটারে তো রেজিস্ট্যান্স হয় না, কারণ ভোল্টমিটারের ভেতরে আমরা দেখেছি একটা সি, এই যে রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার শুড বি অ্যাজ হাই অ্যাজ পসিবল, ওর একটা হাই ভ্যালু থাকে। কালকে আমরা প্রায় 10 মেগা ওহম মতো দেখেছিলাম। কিন্তু বলছি রেজিস্ট্যান্স অফ দ্য অ্যামমিটার শুড বি টেন্স টু জিরো, একদম জিরো হওয়া উচিত, অ্যাজ লো অ্যাজ পসিবল। তার কারণটা হচ্ছে আইডিয়াল, এটা তোমরা জানো যে আইডিয়াল যদি মিটার হয় তাহলে তার রেজিস্ট্যান্স জিরো, কিন্তু আইডিয়াল কি কোনোদিন হতে পারে? পারে না। কারণ যদি একটা পিএমএমসি ইনস্ট্রুমেন্ট হয়, এই কয়েলের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হতে গেলেও কিছু পরিমাণ রেজিস্ট্যান্স থাকবেই, 0.1 কি 0.2 ওহম হলেও থাকবে, থাকবেই থাকবে। তো সেই কারণে যে আমি মিটারটা ইউজ করব, তার একটা রেজিস্ট্যান্স আমি ধরে নিচ্ছি, মানে আমাকে একটা রেজিস্ট্যান্স ধরে নিতেই হবে, ঠিক আছে? তো মনে করি রেজিস্ট্যান্সটা আর, আর মানে হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, আর ইজ ভেরি লো, খুব ছোট, কিন্তু আর রেজিস্ট্যান্সটা খুবই ছোট। তাও একটা কিছু পরিমাণ রেজিস্ট্যান্স আছে, যেটা আমি মাল্টিমিটার বা কোনো একটা ইয়ে মিটার মানে ওহম মিটার দিয়ে মেপে নিয়েছি, যে হ্যাঁ দেখেছি যে এইটা হচ্ছে ওর রেজিস্ট্যান্স। ভালো কথা। তারপর হচ্ছে মনে করো, ও হো আমি কাট করে ফেলেছি লেখাটা, ও, কপি করতে গিয়ে কাট করেছি গো। ভোল্ট মিটার, একটা লাইন টেনে দিই।
বেশ। তো এই লেখাগুলোকে ছোট করে দিলে ভালো হয় একটু, অনেক বড় হয়ে গেছে। এবার মনে করো অ্যামমিটারের রেঞ্জ এক্সটেনশন আমি করব, এবং সেখানে হচ্ছে যে তার একটা যে রেজিস্ট্যান্স নিচ্ছি আরটা মনে করো খুব লো। আর কি করছি, যে লেট আস কনসিডার দ্য ম্যাক্সিমাম রেঞ্জ অফ দ্য মিটার, মানে অ্যামমিটার যেহেতু নিচ্ছি, তাহলে আমি বলছি যে ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে I1 অ্যাম্পিয়ার। মনে করো I1 অ্যাম্পিয়ারও ম্যাক্সিমাম মাপতে পারে। অর্থাৎ আমাদের এই সিস্টেমে যেটা ছিল, যে দেখো 100 অ্যাম্পিয়ারের বেশিও মাপতে পারে না। মিটারের গায়ে যেটা লেখা ছিল আর কি সেইটা, এই যে মিটারের গায়ে যেটা লেখা ছিল, ঠিক আছে, 100 অ্যাম্পিয়ার অব্দি মাপতে পারে। তাহলে ওইটাকে আমি নিচ্ছি ওর রেঞ্জ, ঠিক আছে। I1 অ্যাম্পিয়ার মাপতে পারে। আর কি নিচ্ছি, যে উই ওয়ান্ট টু এক্সটেন্ড দ্য রেঞ্জ আপ টু I2, ধরো যে আমি I2 অব্দি রেঞ্জ এক্সটেনশন করাতে চাই। I1 অ্যাম্পিয়ার অব্দি মাপতে পারে, আমরা চাইছি I2 অ্যাম্পিয়ার অব্দি মাপাতে, মানে বাড়াতে চাইছি, ঠিক আছে। আর কি কি ধরে নিচ্ছি, যে তাহলে আমাকে ধরে নিচ্ছি যে আমাকে একটা রেজিস্ট্যান্স, আমাকে মনে করছি বাইরে থেকে একটা রেজিস্ট্যান্স, দেখো ভোল্ট মিটারের সাথে সিরিজে লাগিয়েছিলাম, কিন্তু অ্যামিটারের সাথে আমরা লাগাচ্ছি শান্টে। রেঞ্জ এক্সটেনশন করার জন্য আমরা বাইরে থেকে ছোট্ট একটা রেজিস্ট্যান্স আর, মানে স্মল আর, যেটা স্মল আরটাকে আমরা রেঞ্জ এক্সটেনশনের জন্য শান্টে কানেক্ট করছি, অর্থাৎ বাইরে দিয়ে স্যার কানেক্ট করলাম। বলো। তাহলে স্যার একবার অ্যামমিটার তৈরি করার সময় একটা শান্ট রেজিস্ট্যান্স লাগালাম, আবার হুম। এক্সটেনশন করার সময় আবার আরেকটা শান্ট একটা, রেজিস্ট্যান্স লাগালাম। একদম একদম। হুম। কারণ দেখো রেঞ্জ এক্সটেনশনটা বলে দিচ্ছি, রেঞ্জ এক্সটেনশন মানে মিটার যদি তুমি বানাচ্ছ তখন তুমি একবারই রেজিস্ট্যান্স দিয়ে দেবে। এবার ধরো তুমি, মানে এই রেঞ্জ এক্সটেনশনটা কেন জানতে হয়, ধরো তুমি একটা মিটার নিয়ে বাজার থেকে চলে এসো, কিনে নিয়ে চলে এসছো কলকাতা থেকে, দিয়ে কিনে নিয়ে যেহেতু এটা তো 100 অ্যাম্পিয়ারে কিনে এনেছে, আমার তো 200 অ্যাম্পিয়ার লাগতো, তখন তোমার কাছে কি উপায়, সেইটার জন্য তোমাকে এই 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 প্রসেসটা শেখানো। আর তোমার যদি ব্যাপারটা জানাই থাকে, তুমি যদি মিটারের মেকার হও, তুমি তো একবারই 200 অ্যাম্পিয়ারের মিটার বানাবে, অ্যাকর্ডিংলি ভেতরে যা শান্ট দেওয়া সেটা তুমি দিয়ে দেবে, সে তোমাকে বলতে হবে না, সে তুমি ক্যালকুলেট করেই দিয়ে দেবে, তাই না? তো ওটাই বলছি যে একটা মিটার অলরেডি 100 রয়েছে, তাকে এবার যদি আমি রেঞ্জ এক্সটেনশন করতে চাই, এবার হ্যাঁ, অর্থাৎ মিটারের যে মেকার, যে মিটারটা বানিয়েছে, সে ভেতরে একটা শান্ট লাগিয়েছে, তার রেঞ্জটা আরো এক্সটেনশন করার জন্য তুমি বাইরে দিয়ে আবার একটা শান্ট লাগাচ্ছ, ঠিক আছে। তার মানে বাইরে থেকে একটা শান্ট লাগালাম, বেশ। তাহলে এবার বলো, তাহলে যদি এটা হলো, তো সেক্ষেত্রে এই যে কারেন্ট ডিভিশন রুল, এই কারেন্ট ডিভিশন রুল, হুম, তাহলে এই কারেন্ট ডিভিশন রুলটা আমি কি দেখতে পাচ্ছি, না এই কারেন্ট ডিভিশন রুলটা আমি দেখতে পাচ্ছি যে ধরো বাইরে যে আমি ছোট আর লাগিয়েছি বাইরে দিয়ে, আমি তাহলে সেক্ষেত্রে কি করব, মানে যে বাইরে দিয়ে ছোট আর রেজিস্ট্যান্সটা লাগিয়েছি, তাহলে তার ভেতর দিয়ে কারেন্ট কি পরিমাণ যাবে। অর্থাৎ আমি যে এইখান দিয়ে দেখো ছোট আর রেজিস্ট্যান্স লাগিয়েছি, আমি এগুলোকে সব মুছছি। এইটা, এইটা, এটা, হুম। তো মনে করো এইটা হচ্ছে অ্যামমিটারের, এইটা হচ্ছে মিটারের নিজের রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, আর বাইরে দিয়ে এটা আমি একটা শান্ট রেজিস্ট্যান্স লাগাচ্ছি বাইরে দিয়ে। আমার এইখান দিয়ে মনে করো, এইখান দিয়ে মনে করো আমার I1 অ্যাম্পিয়ার অব্দি এই মিটারটা সহ্য করতে পারে, যেটা আমি লিখেছি আর কি, I1 অ্যাম্পিয়ার অব্দি সহ্য করতে পারে, কিন্তু ওকে আমি মাপাতে চাইছি I2 অ্যাম্পিয়ার, I2 অ্যাম্পিয়ার পরিমাণ আমি কারেন্ট ওকে রেঞ্জ বাড়াতে চাইছি, অর্থাৎ 100 জায়গায় 200। তাহলে দেখো যদি এটা I2 হয়, আর মিটারের ভেতর দিয়ে যদি I1 এর বেশি আমি অ্যালাউ না করতে পারি, তাহলে বাকিটুকু কারেন্ট, অর্থাৎ I2 মাইনাস I1, I2 মাইনাস I1, এই অ্যাম্পিয়ারটা দেখো কিন্তু এই ছোট রেজিস্ট্যান্সটার ভেতর দিয়ে ফ্লো করবে, তাই না? সিম্পলি তখন এটার ভেতর দিয়ে ফ্লো করবে। তার মানে আমরা কি বলতে পারি, আমরা এটা বলতে পারি যে দেখো রেঞ্জ এক্সটেনশনের যে ফর্মুলা, যে I1 ইকুয়াল টু উল্টোটা রেজিস্ট্যান্স, সরি I2 ইন্টু, মুছি আবার, ভালো ইয়ে হয়ে গেল এটা,
এই যে রেঞ্জ এক্সটেনশনের যে ফর্মুলা, এই যে ফর্মুলাটা নিয়েছি, দেখো এই ফর্মুলাটা দিয়ে আমি তাহলে কি বলতে পারি যে I1 ইকুয়াল টু টোটাল কারেন্ট I2 এখন এখানে আমার টোটাল কারেন্ট, ঠিক আছে, টোটাল কারেন্ট ইনটু উল্টোটা রেজিস্ট্যান্স মানে ছোট আর বাই টোটাল রেজিস্ট্যান্স আর প্লাস আর। বেশ, এই হচ্ছে আমার এই I1 অ্যাম্পিয়ার, যেটা যেটা আমার ভেতর দিয়ে ফ্লো করবে। এবং যদি আমার তার মানে এই জিনিসটা আমার জানা হয়ে গেল, ঠিক আছে। তো যখনই জানা হয়ে গেল, তারপর আমি কি করছি দেখো, তার মানে I1 ইকুয়াল টু মানে এটা আমার জাস্ট এই যে ভেতর কারেন্ট ডিভিশনের যে রুল, সেই রুলটা আমার জানা হয়ে গেল যে I1 এর বেশি আমি কিন্তু অ্যালাউ করবো না। তো ব্যাস, আমার যদি এইটা আমার জানা থাকে, তাহলে আমাকে দেখো আর কিছু ভাবতে হচ্ছে না। আমার এখানে I1 জানা, I2 জানা, ক্যাপিটাল আরো আরো জানা, আমাকে স্মল আরটা শুধু বার করতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমি করে নিচ্ছি কি, অতএব এরকম বলতে পারি যে I1 মাইনাস I2, সরি আমি মাইনাস কেন, I1 ডিভাইডেড বাই I2 ইকুয়াল টু ছোট আর বাই বড় আর প্লাস ছোট আর। এবার এই লেখাটাকে আমি উল্টে দেবো, জাস্ট লেখাটাকে উল্টে দিচ্ছি। লেখাটাকে উল্টে দিলে দাঁড়ায় দেখো এরকম দাঁড়ায় যে I2 বাই I1, আমি আজকে হাতে পেনে করছি না, তোমাদের সামনেই করে দিচ্ছি, আর প্লাস আর, আর নিচে হচ্ছে ছোট আর। তো দেখো এইটা, এটা আমি পরের স্লাইড নয়, এই যে এই জায়গাটা চলে আসছি, সাদা পেনে করছি, এখান থেকে এখানে চলে আসছি ধরো। তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে I2 বাই I1, তোমরা আমার সঙ্গে সঙ্গে একটু খাতায় করে নিও, তাহলে থেকে যাবে। I2 বাই I1 ইকুয়াল টু হচ্ছে, তাহলে এটা করলে কি হয় দেখো, R/R প্লাস 1, তাই না। এবার এখান থেকে আর এর ভ্যালুটা কেউ একটু করে বলো কত আসছে, বা বলতে পারি R/R ইকুয়াল টু, এই -1 হয়ে যাবে ওদিকে, অর্থাৎ এদিকে হচ্ছে I1 আর নিচে হচ্ছে I2 মাইনাস I1। তাহলে আমি বলতে পারি ছোট আর ইকুয়াল টু, এটা হয়ে গেল একবারই করে দিচ্ছে, I1 বাই I2 মাইনাস I1 ইন্টু আর, তাই না। উল্টে নিয়েছি, আবার ব্যাপারটাকে উল্টে নিয়েছি, উল্টে নিয়ে দেখো ছোট আর এর ভ্যালুটা আমি বার করেছি। তো বেরোলো হচ্ছে I1 ইন্টু I1 বাই I2 মাইনাস I1 ইন্টু আর। তাহলে এইটা হচ্ছে আমার রেঞ্জ এক্সটেনশনের ফর্মুলা। কারো বুঝতে অসুবিধা নেই আশা করি। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, কারেন্ট থ্রু অ্যামমিটার I1, তার ভ্যালুটা হচ্ছে তোমার I2 ইন্টু ছোট আর বাই বড় আর প্লাস ছোট আর। যে লেখাগুলো আমি ওখানে লিখেছি ওই লেখাগুলোকেই ইয়ে করছি, আর কিছু না। এটা হলো, এটা তোমার কারেন্ট থ্রু অ্যামমিটারটা হলো, যে অ্যামমিটার ভিতরে কতটা কারেন্ট যাচ্ছে। তো সেইখান থেকে আমি নাড়াচাড়া করে আমি আর এর ভ্যালুটা বার করছি, যে দেন ছোট আর ইকুয়াল টু, আমার এখানে দেখো বেরিয়েছে, কত বেরিয়েছে, I1 বাই I2 মাইনাস I1 ইন্টু ক্যাপিটাল আর, I1 বাই I2 মাইনাস I1 ব্র্যাকেট ক্লোজ ইন্টু আর, ক্যাপিটাল আর। ছোট হাতের, কারো বুঝতে আশা করি সমস্যা নেই। তাহলে এই ফর্মুলা অনুযায়ী কিন্তু আমি মানে রেজিস্ট্যান্স লাগাতে পারি, না উই হ্যাভ টু কানেক্ট আর রেজিস্ট্যান্স সিরিজ, ব্যাস আমি বলে দেবো। প্যারালালে আমি এই রেজিস্ট্যান্সটা কানেক্ট করলাম, এইটা কানেক্ট করলে আমার
হয়ে গেল, আর কিছু করতে হবে না। হুম। তার মানে তোমার এই যে আমি যে এটা করলাম, এখান থেকে এবার ধরো অঙ্ক দিল, কিরকম ম্যাথামেটিক্স দিল, ধরো বললো যে একটা অ্যামমিটার, ধরো বললো অ্যান অ্যামমিটার ক্যান মেজার, এটা পড়ছে না কেন, কি বলে, অ্যান অ্যামমিটার ক্যান মেজার, ধরো বলে দিল যে আপ টু 50 অ্যাম্পিয়ার, 50 অ্যাম্পিয়ার অব্দি একটা অ্যামমিটার মনে করে মাপতে পারে, হুজ রেজিস্ট্যান্স ইজ মনে করো বলে দিল 0.2 ওহম, এটা বলে দিল। তখন কোশ্চেনটা হচ্ছে হাউ মাচ রেজিস্ট্যান্স টু বি কানেক্টেড with it so that the meter can measure up to ধরো আপ টু বলে দিল 200 অ্যাম্পিয়ার, বলে দিল যে একটা অ্যামমিটার হচ্ছে 50 অ্যাম্পিয়ার অব্দি মেজার করতে পারে, যার রেজিস্ট্যান্স হচ্ছে 0.2 ওহম। তো বলছে হাউ মাচ রেজিস্ট্যান্স ক্যান বি কানেক্টেড উইথ ইট সো দ্যাট দ্য মিটার ক্যান মেজার আপ টু 200 অ্যাম্পিয়ার। তা তুমি সিম্পলি কি এটা অঙ্কটা তো করা ইয়ে কিছু অসুবিধা কিছু নেই, তুমি সিম্পলি ধরো রেজিস্ট্যান্স ভ্যালু বার করছো, স্যার আর 0.066। ওরমই হবে। তাহলে আর ইকুয়াল টু কত বেরোবে, না আমার I1 মানে হচ্ছে যেটা মাপতে পারতো 50 ডিভাইডেড বাই 200 মাইনাস 50, 50 ডিভাইডেড বাই 200 মাইনাস 50 মানে 1/3 আর কি, 1/3 ইন্টু 0.2, তার মানে হচ্ছে 0.666, 67 করে দিই ওহম। এই কি হলো 0.0, স্যার 0.06। তাই বলছি, হ্যাঁ 0.06, 0.2/3, তাহলে 0.06 ওহম, মানে বুঝতে পারছো আরো কত ছোট্ট রেজিস্ট্যান্স ওর সাথে কানেক্ট করতে হবে। এইটা যদি কানেক্ট করে দেওয়া হয় তাহলে মিটারটা কিন্তু ওই 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 অব্দি রেঞ্জ এক্সটেনশন হয়ে গেল, ব্যাস। এই আমার রেঞ্জ এক্সটেনশনের গল্প, এর বেশি আর কিচ্ছু নেই। স্যার কার এত কম রেজিস্ট্যান্স হবে? একটা একটা সরু সলিড তামার তার নাও, তার রেজিস্ট্যান্স মোটামুটি এই রেঞ্জে হবে। অ্যাকচুয়ালি কি হয়, অ্যামমিটারের সাথে তোমার শান্ট বাজারে কিনতে পাওয়া যায়, সেই শান্ট গুলো একদম স্ট্যান্ডার্ড ওইভাবেই তৈরি করা, যে এই শান্টে এই রেসপন্স দেবে, এই শান্টে এই রেসপন্স দেবে, সেই শান্টগুলোই কিনতে পাওয়া যায় বাজারে, মানে পার্টিকুলারলি অ্যামমিটারের সাথে কানেক্ট করার জন্যই শান্ট কিনতে পাওয়া যায়। তো বেশ, তাহলে এটা গেল, বোঝাতে অসুবিধা নেই। হ্যাঁ এবার বলে দিচ্ছি, যত এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু 3টে জিনিস বলে দেবে, তোমাকে একটা জিনিস বার করতে হবে। তার মধ্যে একটা জিনিস বলে দিই যেটা কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে, কোন জিনিসটা ঘুরিয়ে পেঁচিয়ে বলে সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে কথাটা লিখে দিচ্ছি হুজ রেজিস্ট্যান্স ইজ 0.2 ওহম, এই যে কথাটা লিখে দিয়েছি আর আমি আন্ডারলাইন করে দিচ্ছি, তার কারণটা হচ্ছে সবসময় যে এই কথাটা বলে দেবে তার কিন্তু কোনো মানে নেই। এমনটাও বলতে পারে যে রেজিস্ট্যান্স হয়তো বললো না, বলে দিল যে, ধরো এইভাবে বলে দিল যে কিরকম বলবো, যে একটা অ্যামমিটার 50 অ্যাম্পিয়ার দেখায় যখন কোন একটা রেজিস্ট্যান্সের সাথে তার সাথে এত ভোল্ট কানেক্ট করা হয়, বা এইরকম একটা এরকম বলে দিল, মানে ধর একটা অ্যামমিটারের অ্যাক্রসে এত ভোল্ট এলে এত অ্যাম্পিয়ার দেখায়, 50 অ্যাম্পিয়ার দেখায়, অর্থাৎ রেজিস্ট্যান্সটা না বলে অ্যামমিটারের অ্যাক্রসে যে কিছু তো পরিমাণ ভোল্ট আসছে, সেই ভোল্টেজটা তোমাকে বলে দিল। মানে ধরো আমাকে বলে দিল যে এর অ্যাক্রসে এই যে এই অঙ্কটাকে ধরো ঘুরিয়ে এভাবে বলে দিয়েছে, এই হুজ রেজিস্ট্যান্স এই কথাটা না বলে, হয়তো এই কথাটা এইভাবে বলে দিয়েছে, এই কথাটা না বলে তার জায়গায় বলে দিয়েছে যে when
voltage drop across it is 10 volt. এই হুজ রেজিস্ট্যান্স ইজ এই কথা না বলে তার জায়গায় বলে দিয়েছে যে মেজার আপ টু 50 অ্যাম্পিয়ার when voltage drop across it is 10 volt. তার মানে কি তোমাকে ডাইরেক্টলি রেজিস্ট্যান্সটা বলে দেয়নি, তোমাকে ইনডাইরেক্টলি ওর অ্যাক্রসে ভোল্টেজটা বলে দিয়েছে। অর্থাৎ বলতে চাইছে যে এই যে তোমার মিটার, এই যে মিটার, এই মিটারের অ্যাক্রসে তুমি যদি একটা ভোল্ট মিটার লাগাও, মানে এই মিটারের অ্যাক্রসে আবার ভোল্ট মিটার, মানে কি হচ্ছে ধরো এর এর ভেতরেও তো একটা রেজিস্ট্যান্স আছে, এর ভেতরে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে তুমি যখন কারেন্ট পাঠাবে নিশ্চয়ই এর অ্যাক্রসেও একটা ড্রপ আসবে, কিছু তো পরিমাণ ড্রপ আসবে। বলছে ওটাই বলছে যে এর অ্যাক্রসে মনে করো 10 ভোল্ট এসেছে, তাহলে তুমি ইজিলি কি বলতে পারবে যে এর অ্যাক্রসে 10 ভোল্ট এসছে, আবার এর ভেতর দিয়ে 50 অ্যাম্পিয়ার যাচ্ছে, তার মানে তোমাকে ভি বলে দিয়েছে, আই বলে দিয়েছে, তুমি তাহলে আরটা বার করতে পারবে। তখন তুমি কি করবে, যখন এটা বলে দেবে তখন তুমি যেটা করবে, তাহলে তুমি এই মিটারের রেজিস্ট্যান্সটা তুমি তখন বার করবে যে আর ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 50 অ্যাম্পিয়ার, কারণ 10 হচ্ছে ওর অ্যাক্রসে ভোল্টেজ আর 50 অ্যাম্পিয়ার ওর ভেতর দিয়ে যাচ্ছে, ইকুয়াল টু 0.2 ওহম। মানে তোমাকে ইনডাইরেক্টলি রেজিস্ট্যান্স বলে দেয়নি, মানে ডাইরেক্টলি রেজিস্ট্যান্সটা বলে দেয়নি, ইনডাইরেক্টলি ভোল্টেজটা বলে দিচ্ছে মিটারের অ্যাক্রসে। ম্যাক্সিমাম অঙ্কগুলোর ক্ষেত্রে এরকমই থাকবে, হয়তো ওর অ্যাক্রসে ভোল্টেজটা বলে দেবে না, মানে যদি অ্যামমিটার হয় ওর ভেতর দিয়ে ওর রেজিস্ট্যান্সটা তো বললো না, ওর অ্যাক্রসে কোনো একটা ড্রপ বলে দিল, বা ভোল্ট মিটার ক্ষেত্রে হলে সেরকম ওরম করলো, যে ডাইরেক্টলি কি করছে তোমাকে এমন একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে যেখান থেকে তুমি মিটারের রেজিস্ট্যান্সটা পেয়ে যাচ্ছ। এইরকম অঙ্ক দেবে, বা অঙ্কটা হয়তো এমনও দিতে পারে যে দেখো চারটে এখানে তোমার আননোন টার্ম, মানে চারটে এখানে টার্ম I1 I2 আর মানে ক্যাপিটাল আর অ্যান্ড স্মল আর, যদি ভোল্ট মিটার করো ওখানেও একই, V1 V2, ঠিক আছে, V1 V2 ক্যাপিটাল আর অ্যান্ড স্মল আর, চারটে তোমার টার্ম, তার মধ্যে তিনটে তোমার নোন থাকবে, একটা আননোন থাকবে, যেটা বার করতে হবে। এমনও হতে পারে তোমাকে বাইরে কত রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে ওইটা বলে দিল, দিয়ে জানতে চাইলে যে মিটারের রেজিস্ট্যান্স কত, সিম্পলি ফর্মুলা থেকে বেরিয়ে চলে আসবে। দু একটা অঙ্ক প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। আমি কিছু অঙ্ক না হয় ওই স্টাডি মেটেরিয়ালটা বানাবো, এটা ওই স্টাডি মেটেরিয়ালের সাথে কিছু একটা অঙ্ক, কিছু পরিমাণ অঙ্ক দিয়ে দেবো, তোমরা বাড়িতে গুলো একটু প্র্যাকটিস করে নেবে, তাহলেই বুঝতে পারবে। মানে তোমাকে একটা এমন ইনফরমেশন বলে দেবে যেখান থেকে তুমি রেজিস্ট্যান্সটা বেসিক্যালি পেয়ে যাবে, এইটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে রেঞ্জ এক্সটেনশনের গল্প। কারো বুঝতে অসুবিধা নেই রেঞ্জ এক্সটেনশন? ওকে, এক সেকেন্ড সিলেবাসটা একবার খুলি। হুম, কোথায় গেল? আচ্ছা, প্রিন্সিপাল অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট মেজারমেন্ট, ভোল্টেজ এবং কারেন্ট কি করে গ্যালভানোমিটারের সাথে মেজার করে সেটা আমি বলে দিয়েছি অলরেডি। আর ডিফারেন্ট মেথডস অফ রেঞ্জ এক্সটেনশন অফ অ্যামমিটার অ্যান্ড ভোল্টমিটার অ্যান্ড রিলেটেড প্রবলেম। তো রেঞ্জ এক্সটেনশনের একটা মেথড বললাম, একটা মেথড, আরো কিছু মেথড আছে, যেমন আমি গতকালকে একটা মেথড হালকা করে বলেছিলাম, স্প্রিং গুলোকে টাইট করা, এ করা, এই রিলেটেড যা যা আছে ওইগুলো রিলেটেড প্রবলেম নেই। রিলেটেড প্রবলেম হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম হচ্ছে এই যেটা দেখলে রেজিস্ট্যান্স সিরিজে বা শান্টে কানেক্ট করে যেটা মেথডটা, ওই মেথডটাই করতে হবে, রিলেটেড প্রবলেম। আর স্প্রিং এর ম্যাথমেটিক্স গুলো মনে হয় তোমাদের নেই। ধরো কোনো মিটারকে মানে এত দেখায় এতটা অব্দি, তোকে ওকে ধরো আরো বেশি মাপাতে চাও তুমি, তখন স্প্রিংটাকে একটু টাইট করে দিলে, সেটাও একটা মেথড, ঠিক আছে, সেগুলো বলে দেবো। তো মোটামুটি এই অবধি আপাতত এইগুলো বলার ছিল, ওইটা বলবো, যে ওইটা বলার পর তাহলে ক্যালিব্রেশন বললে এই ইউনিটটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আজকে আপাতত অন্য মেথড আমি কিছু এক্ষুনি বলছি না, তোমাদের এইখানটাতে আর তো বাকি কিছু নেই। এই প্রোডাকশন অফ টর্ক মেথড এটা তোমাদের অলরেডি আগেই পড়া হয়ে গেছে, এটা কেন যে সিলেবাসে এই জায়গাটা ঢুকিয়েছে আমি জানি না। এই টর্ক গুলো তৈরি করার মেথড গুলো তোমাদের প্রত্যেকটা এখন পিএমএমসি, এমআই, ডায়নামোমিটার, এগুলো প্রত্যেকটাতেই আগে বলা হয়ে গেছে, আর খুব একটা এখানে বেশি কিছু নেই। হ্যাঁ, ও একটা পার্ট বাকি আছে, একটা পার্ট বাকি আছে, ডিজিটালটা কি পরে আছে দেখিনি, দাঁড়াও একবার।
হ্যাঁ, সিটিপিটি পরে আছে, আমি ওটাই দেখছিলাম। সিটিপিটি যতক্ষণ না পড়াবো তার আগে বোঝাতে পারবো না, কারণ সিটিপিটি পড়ালে ওই জায়গাটা এগুলো হবে। আর তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সটা পরের সময় পড়বে। তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স যখন পড়বে তখন তোমরা এই ডিজিটাল মিটার ব্যাপারটা সম্পর্কে জানবে। এমনিতে ডিজিটাল মিটার ব্যাপারটা হচ্ছে কিরকম, মানে ডিজিটাল মিটার তো চোখে জাস্ট দেখেছো জিনিসটা কিভাবে কাজ করে। ওই জাস্ট কতগুলো 7 সেগমেন্ট ডিজিট আছে, ফুটে ওঠে, মানে অ্যানালগে যেরকম কাঁটা ঘুরছে ওখানে তেমনি রকম ফুটে উঠছে। রেঞ্জ যদি এক্সটেনশন করাতে হয় মেথডটা একই, জানো তো। তুমি যদি রেঞ্জ এক্সটেনশন করাবে তখন মেথডটা কিন্তু অলমোস্ট এক। অলমোস্ট কেন, ওটা মানে এই বাইরে থেকে শান্ট লাগিয়ে তুমি একইভাবে করতে পারো। কারণ ধরো তুমি আজকে এইখানে একটা অ্যানালগ মিটার ইউজ করছো, হ্যাঁ, মানে এটাকে এইখানে যে অ্যামমিটার যেটা আছে এটা একটা অ্যানালগ মিটার। তো এই অ্যানালগ মিটারটা তুমি আজকে ইউজ করছো, ঠিক আছে। কালকে যদি তোমার মনে হয় যে অ্যানালগ মিটারটা খারাপ হয়ে গেছে, আমি একটা ডিজিটাল মিটার এনে লাগাই, তো ধরো তার জায়গায় তুমি একটা ডিজিটাল মিটার লাগালে, যে ডিজিটাল মিটারটা এরকম 100 অ্যাম্পিয়ার অব্দি দেখাতে পারে। তুমি যদি এর থেকে বেশি অ্যাম্পিয়ার দেখাতে চাও তখন তোমাকে ওই ওই একইভাবে এরকম দেবে, শান্ট এরকম রেজিস্ট্যান্স লাগিয়ে দেবে, যা অ্যানালগ মিটার হচ্ছিল তাই হবে, আলাদা কিচ্ছু হবে না। ঠিক আছে, বোঝাতে পারছি ব্যাপারটা? মোটামুটি আজকে এইটুকুই বলার ছিল। আর কিছু কারো জিজ্ঞাসা আছে? আজকে আর বেশি কিছু বলার ছিল না এমনিতে। বাকি দু একটা ছোট ছোট মেথড এবং ক্যালিব্রেশন মেথড গুলো পরের দিন বলবো। ক্যালিব্রেশন মেথডে তোমরা এই মিটার হয়তো অনেকেই দেখেছো, ক্যালিব্রেশন বলার সময় বলবো। দেখেছো অনেকে এই যে এই কালোটা কি বলতো, কেউ জানো? এই যেখানে কালো রঙের যে এটা আছে এটা কি? এইটা কেউ জানো ওটা কি জিনিস? দেখবে, ধরো অনেক মিটার আছে, যেমন এই মিটারটা কোথায় ভুল আছে জানো? এই মিটারটা একটা ভুল দেখিয়ে দিচ্ছি আমি। এই মিটারটাকে এরর আছে, ভালো করে দেখো কাঁটাটা কোথায় পড়ে আসছে, দেখেছো? কাঁটাটা কোথায় থাকা উচিত ছিল? এই যে, জিরোতে। হ্যাঁ পড়ে আছে, দেখো নিচের দিকে পড়ে আছে, মানে এটা একটা এরর, এখানে একটা এরর রয়ে গেছে। অর্থাৎ ও যখন মেজার করবে 20 অ্যাম্পিয়ার পাঠালে 20-তে দেখাবে না, দেখবে 18 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, এইখানটায় দেখাচ্ছে। ও অলরেডি একটু নিচে সাইড ডাউন হয়ে আছে, মানে মিটারটা এরর দেখাবে। তাহলে এই মিটারটা এরর করার জন্য এটাকে ক্যালিব্রেট করতে হয়, বা অনেক এরর রিমুভ করতে এইটাকে যেটা করতে হয় জিরো সেট করতে হয়। তখন দেখো এইটা হচ্ছে একটা স্ক্রু, বেশি দেখো একটা খাঁজ কাটা জায়গা আছে, দেখো এটার ভেতরে তাকাও, একটা খাঁজ কাটা জায়গা আছে। ওইখানে সরু স্ক্রু ড্রাইভার দিয়ে আস্তে আস্তে ডান দিকে ঘোরাতে হবে। আস্তে আস্তে ডান দিকে ঘোরালে এই কাঁটাটা দেখবে উঠে এরকম জায়গায় দাঁড়িয়ে গেছে। তখন তোমার এইবার তুমি মিটারটা ইউজ করো। ওটা হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্টের জন্য, জিরো অ্যাডজাস্টমেন্টের জন্য করা। ওইগুলো সব ক্যালিব্রেশনে বলবো, ঠিক আছে। বেশ, আজকে এই অবধি মোটামুটি বলার ছিল, আর কিছু নেই। কারো কোনো জিজ্ঞাসা নেই তো? তাহলে আমি ক্লাসটা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। আর অ্যাটেন্ডেন্সের অবস্থা, স্যার বলছি ক্যালিব্রেশনটা একবার বলুন। ক্যালিব্রেশন আজকে বলছি না, ক্যালিব্রেশনটা পরের দিন বলবো। আমি বললাম যে ক্যালিব্রেশনটা হচ্ছে, ক্যালিব্রেশন জিনিসটা কি, ধরো একটা মিটার ঠিকঠাক রিডিং দেখাচ্ছে না, এবার ওকে যদি চাও যে হ্যাঁ এক্সাক্ট রিডিং দেখাবে, তখন একটা ভালো মিটারের সঙ্গে ওকে কম্পেয়ার করাতে হবে। যে ভালো মিটারটা দেখে এই রিডিং দিচ্ছে, তাহলে এ কত রিডিং দিচ্ছে। যদি দেখো যে ভুল দিচ্ছে, তখন দরকার হলে ভেতরে যে স্প্রিংটা আছে স্প্রিংটাকে একটু টাইট করতে হবে। এই যে এখানে জিরো সেটের যে স্ক্রুটা আছে সেই স্ক্রুটাকে হালকা ঘুরিয়ে ওটাকে জিরো সেট করতে হবে। এইসব ব্যাপারগুলো আছে। ওটাই ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন অ্যাকচুয়ালি পরের দিন বলবো। পরের দিন মানে ওই ডিফারেন্ট মেথডগুলো বলে নিই, তারপর ক্যালিব্রেশন বলবো। ওকে। রেঞ্জ এক্সটেনশনের এখানে তোমাদের কিছু দেওয়ার ছিল না, শুধুমাত্র রেঞ্জ এক্সটেনশনে এই যে আজকে ডকুমেন্টটা বানালাম, ওই ডকুমেন্টটাই তোমাদের দেওয়া যায়। ডকুমেন্টটা উড়ে গেল নাকি? এই যে সেভ করেছি, হ্যাঁ করেছি। এই ডকুমেন্টে এই রেঞ্জ এক্সটেনশন এই ডকুমেন্টটাই তোমাদের দেওয়ার আছে, এটা দিয়ে দিলাম। আবার কালকে আবার পিপিটি যে অবধি পিপিটি গুলো করেছিলাম, আবার কালকে পিপিটিতে ফিরে আসবো। ওকে। তোমাদের অ্যাটেন্ডেন্সের এত খারাপ অবস্থা কেন গো, গোটা ক্লাস? জয়দীপ স্যারের ক্লাসও এরকমই থাকে নাকি? মানে ইলেকট্রিক্যাল থেকে বলছি, ইলেকট্রিক্যাল থেকে এরকমই থাকে? হ্যাঁ স্যার, এমনিই থাকে। কি অবস্থা! ক্লাস ফাস কি করার ইচ্ছা নাই নাকি কারো?
জানি না।